গত 18 সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালায় মামুন নামের একজন বাঙালি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন এবং স্থানীয় পাহাড়ি আদিবাসীরা সেই মামুনকে আটক করে গণপিটুনিতে হত্যা করেছিল বলে গুজব ছড়ায় স্থানীয় বাঙালি সেটেলাররা। এবং সেই গুজবকে কেন্দ্র করে ব্যাপক হারে পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল বাঙালি সেটেলাররা, মিলিটারি এবং পুলিশ মিলেমিশে। তাদের অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় উপাসনালয় তথা বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে আদিবাসীদের দোকানপাট এবং আদিবাসী সম্প্রদায়ের অসংখ্য ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই ঘটনার পরে আমরা কারফিউ দিতে দেখেছি, পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে গেছে বলে সরকারের বহু ব্যক্তিকে কান্নাকাটি করতে দেখেছি। এমনকি তথাকথিত ওই ভিজিট করেছেন তারা অনেকেই গিয়ে সেখানে বিভিন্ন সমাধানের পথ বের করেছেন বলেও জানা গিয়েছিল। কিন্তু আমরা গত 2-3 দিন ধরে জানতে পারছি ঘটনা ছিল ভিন্ন। মামুন নামের ওই ব্যক্তি কোনো মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন না, তিনি তার দোকানে কাজ করছিলেন। সেই সময় সে আর এক বাঙালি, নাম তার শাকিল, তিনি তাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেন এবং এই পুরো ঘটনার সাথে ছিল পূর্ব শত্রুতার জের। এই ঘটনায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে মোটামুটি সবাই বাঙালি। যেহেতু আদিবাসীদের উপরে দোষ চাপিয়ে তাদের উপরে এত বড় নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, তাই কিছু আসামি তো তাদের করতেই হবে, নইলে তো একদম পুরো দোষটাই বাঙালিদের উপরে চলে আসছে এবং সেই দোষ লুকানোর জন্যই তাদের অনেকে আসামি করা হয়েছে। ঘটনাটি এখানেই শেষ নয়। এই ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জেলাগুলোতেও অশান্তি বিরাজ করতে আমরা দেখেছি। এই সেনা কর্মকর্তাকে হত্যা করেছে পাহাড়ি আদিবাসীরা বলেও গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু আমরা জানি এই সেনা কর্মকর্তাকে হত্যা করেছে কিছু ডাকাত দল, যাদের সবাই আবার বাঙালি। এবং এই ডাকাতদের কিছুদিন আগেই জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল, যেমনটা অন্যান্য জঙ্গিদেরকে, বিভিন্ন ভয়ঙ্কর ব্যক্তিদের দেদারসে ছেড়ে দিচ্ছে এই ইউনূসের সরকার। যাই হোক, শুধু এখানেই গুজব থেমে থাকেনি। বলা হচ্ছে বিভিন্ন পর্যটকদেরকে গুম করছে পাহাড়ি আদিবাসীরা। সেখানেও দেখা যাচ্ছে গুমের সাথে এবং মুক্তিপণের যে টাকা দাবি করা এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিরাও বাঙালি। এই ঘটনাগুলো নতুন নয়, এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে, কিন্তু আপনি জানছেন না বা জানতে চাইছেন না। আপনার কাছে তো বিশাল এক সেন্টিমেন্ট, আমি বাঙালি, পাহাড়িরাও বাঙালি। বাংলাদেশের যারা ইউটিউবার আছে তারাও গণহারে এই পাহাড়ি আদিবাসীদের বিভিন্নভাবে তিরস্কার এবং তাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য বাঙালিদেরকে উস্কে দিচ্ছে। দেখুন এই কন্টেন্ট ক্রিয়েটর কি বলছে এই পাহাড়ি জনজাতিদের নিয়ে এবং কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে। যারা কষ্ট পায় ভেঙালে তাদেরও জানা উচিত কষ্ট মানুষের জীবনের একটা চ্যাপ্টার, কষ্ট মানুষের জীবনের একটা অংশ, কষ্ট মানুষের জীবনের একটা অধ্যায়। হ্যাঁ, প্রতিনিয়ত এভাবেই আমাদের সহনাগরিক পাহাড়ি আদিবাসীদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে বাঙালিরা। এই ব্যঙ্গ বিদ্রুপ আজকের নয়, বহুদিন ধরে কেউ এই অপরাধীদের শাস্তির আওতায় আনেনি। এই অপরাধীদের পাল্টা যদি জবাব দেওয়া হয় তাদের ভাষায়, অর্থাৎ পৃথিবীতে অনেক জায়গায় কোরআন পড়ানো হয়, তারা যদি তাদের ধর্মীয় এই স্পর্শকাতর জায়গায় কাউকে আঘাত করতে দেখে তাদের কেমন লাগবে? বা বাঙালিত্ব নিয়ে যদি কেউ গালাগাল করে, এক্সাম্পল হিসেবে বলতে পারি ভারতের বেশ কিছু উগ্র জাতীয়তাবাদী ব্যক্তিরা কিন্তু বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন এরকম যে ভারতীয়রা প্রস্রাব করে দিলে বাংলাদেশ ভেসে যাবে, তাদেরকে এই নদীর বাঁধ খুলে দিতে হবে, একদিনে চাইলেই ভারতীয় সেনারা বাংলাদেশ দখল করে নিতে পারে, বাংলাদেশিদেরকে কাংলাদেশি বলে গালাগালি করে। সেই কথাগুলো বা ব্যঙ্গ বিদ্রুপ শুনতে আমাদের এই বাংলাদেশের বাঙালিদের কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু করার কিছু নেই, কারণ ভারতীয়রা সংখ্যায়, ক্ষমতায় এবং সার্বিকভাবে প্রভাবশালী। তাহলে এই বাঙালিরা যখন পাহাড়ি আদিবাসীদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, পাহাড়ি আদিবাসীদের কেমন লাগে সেটা আমরা জানতে চাই না। আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু ব্যক্তিরা এই বিদ্বেষ ছড়াচ্ছে, যাদের কোনো শাস্তি হচ্ছে না। এর কারণ দীর্ঘ। এটি বুঝতে হলে আপনাকে মিলিটারি বুঝতে হবে। পাহাড় অশান্ত করেছে মিলিটারিরা। সেখানে বাঙালি বিভিন্ন হতদরিদ্র ব্যক্তিদের সাথে বিভিন্ন সন্ত্রাসীদেরকে, শিক্ষাহীন মানুষদেরকে, পাহাড়ি আদিবাসীদের জমি জোর করে ছিনিয়ে নিয়ে
সেই সকল ব্যক্তিদের রেশন দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিভিন্ন অস্ত্রপাতি দিয়ে পাহাড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছে সেটেলার, এবং সেই সেটেলারদের অত্যাচারে পাহাড়ি আদিবাসীরা বা নানানভাবে বিরক্ত, তারা প্রতিনিয়ত এই বাঙালিদের কাছ থেকে হয়রানির শিকার হয়ে আসছে। কালচারাল দিকটাও আপনাকে বিবেচনা করতে হবে। মিলিটারির প্রসঙ্গটা একটু পরে উদাহরণ সহকারে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখুন তো, যখন আপনি সাংস্কৃতিকভাবে অন্য একটা গোত্রের দ্বারা নির্যাতিত হবেন তখন কেমন লাগবে? আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশে কেন হিন্দুদের সাথেই মুসলমানদের এত সংঘাত? কেন মুসলমান কর্তৃক এই বাংলাদেশের খ্রিস্টান বা বৌদ্ধদের উপরে নির্যাতনের পরিমাণ অনেকটাই কম? এর কারণ সাংস্কৃতিক বিরোধিতা। খ্রিস্টানরা আসলে আব্রাহামিক রিলিজনের একটা পার্ট। তারা পূজা পার্বণে যে নৃত্য বা যে আনন্দ উল্লাস সেগুলো সেভাবে করেন না। গির্জায় গিয়ে ঘণ্টা বাজান এবং তাদের প্রার্থনা গির্জার ভেতরেই হয়। মুসলমানরা মাইকে আজান দিয়ে থাকে। এই জিনিসগুলোও কিন্তু খ্রিস্টানরা অনেক ক্ষেত্রেই মেনে নিয়েছেন। বৌদ্ধ ধর্মের মানুষজন আসলে পূজা পার্বণ বা উৎসবের ক্ষেত্রে এত চাকচিক্য ভাবে করতে দেখা যায় না। তারা অনেকটাই নিজের মতো করে থাকার চেষ্টা করেন। যেহেতু এই ভূমির ভূমিকন্যা বা ভূমিপুত্ররা হচ্ছে হিন্দু ধর্মের মানুষজন, বৌদ্ধ ধর্মের মানুষজন, এবং হিন্দু ধর্মের যে বিভিন্ন পূজা পার্বণ রয়েছে সেখানে ব্যাপক বাদ্যযন্ত্র, নৃত্য, আনন্দ উল্লাসের ব্যবস্থা থাকে, তাই ইসলাম এখানে এই আনন্দ উৎসবকে আঘাত মনে করে। শুধু হিন্দুদের কৃষ্টি কালচারকেই ইসলাম আঘাত মনে করে না। ইসলাম আসলে আধুনিক সব কিছুই বা যা কিছু সুন্দর তাকেই আঘাত মনে করে, যে কারণে নারীদের বস্তাবন্দি করে রাখে। নানান ধরনের বিধিনিষেধ, যেমন আপনি কবিতা পড়তে পারবেন না, গান শুনতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, খেলাধুলা সেভাবে করতে পারবেন না, সব কিছুতেই নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার কারণ হচ্ছে সংকীর্ণতা। এই জায়গাটি ইসলামে খুব বড় একটা জায়গা জুড়ে দখল করে রেখেছে। তো হিন্দু ধর্মের মানুষজনকে সবসময় পলিটিক্যাল ইসলাম শত্রু মনে করে, তাই আক্রমণ, নির্যাতন, নিপীড়ন চালায়। এবার পাহাড়ি জনজাতিদের মধ্যে যখন বাঙালিরা গিয়ে, বাঙালি তথা বাঙালি মুসলমানরা গিয়ে তাদের যে কৃষ্টি কালচার আছে সেটার উপর আঘাত হানছে, বিশাল বিশাল মাইক লাগিয়ে আজান দিচ্ছে, ধর্মীয় স্বাধীনতার নামে তাদের বিভিন্নভাবে আসলে অত্যাচার করে আসছে। এই অত্যাচারিত একটি জাতি স্বাভাবিকভাবে বাঙালিদের উপরে, বাঙালি মুসলমানদের উপরে ক্ষিপ্ত থাকবে। প্রথমত তাদের আপনারা ভূমি দখল করেছেন, যেই ভূমি দখলের কোনো অধিকার বা আইনি কোনো বৈধতা নেই, কিন্তু তারপরে করেছেন গায়ের জোরে, অস্ত্রের জোরে। যেই মিলিটারিদের আপনি পাহাড়ে বসিয়ে রাখছেন তথাকথিত নিরাপত্তার নামে, আপনারা বলতে চাইছেন পাহাড়ি আদিবাসীরা অস্ত্র বহন করে, তাই তাদেরকে দমন করার জন্য মিলিটারিদের সেখানে উপস্থিতি দরকার, অর্থাৎ 12 মাস পাহাড়ে কারফিউ জারি করে রেখেছেন। এই মিলিটারিরা যখন সমতলে এসে আমাদের বুক বরাবর অস্ত্র তাক করার চেষ্টা করেছিল তখন আমরা আতঙ্কিত ছিলাম, এবং পরবর্তীতে যখন তারা এটি করেনি, ছাত্রদের মধ্যে বা এই আন্দোলনকারীদের মধ্যে অনেকে খুশিও হয়েছিলেন যে মিলিটারিরা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। আসলে মিলিটারিরা তা করেনি। মিলিটারিরা কিছু বিষয়ে ভয়ে ছিল, যেমন তাদের জাতিসংঘের যে পিস মিশন আছে সেখানে থেকে তারা প্রত্যাখ্যিত হতে পারে যদি এরকম সাধারণ মানুষের উপরে পুলিশের মতো তারা গুলি চালাতো। তাদের স্বার্থেই তারা এই কাজটি করেনি। পাহাড়ে তাদের রিসোর্ট ব্যবসা থেকে শুরু করে নানাবিধ ব্যবসা রয়েছে, যেই ব্যবসার কারণে তারা পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকতে চায় এবং অজুহাত হিসাবে পাহাড়ি সন্ত্রাসীদেরকে উল্লেখ করে, বিভিন্ন সন্ত্রাসীদের বানায়। তারা বিভিন্ন ছাত্র সংগঠনকে যুগ যুগ ধরে তৈরি করেছে অন্যান্য পাহাড়িদের সাথে সংঘাত তৈরি করার জন্য। তারাই এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে অস্ত্র সরবরাহ করে এবং এই মিলিটারিরাই বিভিন্ন খবর ছড়ায় অন্যান্য দেশ থেকে অস্ত্র দেওয়া হচ্ছে, তাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এইভাবে তারা এই দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়। এই গুজব যেমনটা কিছুদিন আগে এই 18 তারিখ আপনারা ছড়িয়েছিলেন, এরকম গুজব বহুদিন ধরে মিলিটারিরা ছড়িয়ে আসছে। সমতলে এসে এই মিলিটারিরা কি করেছে তা আমরা দেখেছি, এবং এখন তো তাদের হাতে বিচারিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে 60 দিনের জন্য। সুতরাং তারা কি করতে পারে তাও আমরা একটু চলুন দেখে নিই। এখানে একজন আমরা কিশোরকে দেখতে পাচ্ছেন যাকে মিলিটারিরা চারদিক থেকে ঘিরে রেখেছে এবং তার সাথে কি আচরণ করে এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো পাহাড়ে আসলে মিলিটারিরা কি করে।
গান গাবি আর নাচবি, হিজলা নাচ আছে, হিজলারা হিজড়ারা যেভাবে নাচেন সেইভাবে তাকে নাচতে বলা হচ্ছে। এই কিশোরকে দেখে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তিনি ছিন্নমূল, যাদেরকে আমরা তিরস্কার করে টোকাই বলে থাকি। তার গায়ে নেই জামা, সারা শরীর জুড়ে ময়লার আবরণ রয়েছে। তাকে অপরাধী হিসেবে এখানে আনা হয়েছে, যদিও তার চেহারা অবয়ব দেখে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না তিনি প্রাপ্তবয়স্ক। তো কি অপরাধ তিনি করতে পারেন? সাধারণত আমাদের সমাজে দেখতে পাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই ধরনের কিশোররা বসে থাকে, তারা নানান ধরনের এই গাম টাম এগুলো খেয়ে থাকে। তো এরকম কোনো অপরাধ বা চুরি ছিনতাই কিছু একটা হয়তো করেছে, সেরকম একটি বিষয়ের সাথে যুক্ত থাকার পরে মিলিটারিরা তাকে আটক করে এইভাবে মানবাধিকার লঙ্ঘন করতে পারে? তাকে নিয়ে শুধু টিটকারিই করছে না, তার উপরে নির্যাতনই চালাচ্ছে না। আপনারা সামনে দেখতে পাবেন তাকে রীতিমতো সার্কাসের একটা বস্তু বানিয়ে ফেলেছে। দেখুন, তাকে দিয়ে হিজড়ার মতো নাচতে বলা হচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে এবং প্রহার করা হচ্ছে। কিশোরটিকে গান গাইতে বলা হলো, সে তার মতো গান গাওয়ার চেষ্টা করলো, তাকে মারা হলো। এই বলে যেটা নাকি কবিতা হয়ে যাচ্ছে, গান হচ্ছে না। মানে মনোরঞ্জন করতে পারছেন না আমাদের বীর পুরুষ মিলিটারিদেরকে। গান ছাড়তে নাচছে, গান ছাড়তে বলে না, মোবাইলে গান ছাড়তে অকথ্য ভাষায় তাকে গালাগাল করা হচ্ছে। গান ছাড়, মোবাইলে গান ছাড়, নাচতে যান। এই দেখতে পাচ্ছেন মিলিটারি ভ্যানে রয়েছে তাদের কর্মকর্তা, মানে সাধারণ সেনা সদস্যরা শিশুসুলভ আচরণ করে ফেলেছে, না বুঝে করে ফেলেছে, ব্যাপারটা এমন নয়। তাদের অফিসার এখানে গাড়িতে বসে আছে এবং তারা কিন্তু বলছে, তারা কি বলছে, গান চালালে নাচবে স্যার, শুনুন আবার। ভালো করে নাচ দেখবো, নাচ দেখে চলে যাবো। এদিকে এই মাঝখানে ভালো করে, যদি ভালো করে না নাচিস তাহলে বাড়ি খাবি, আর যদি না আসিস তাহলে বাড়ি বন্ধ। তুই আর একটু লুঙ্গি উঁচু কর, উঁচু কর, না শুরু কর, শুরু কর। দিনটি বেলা গানই বাজে না বাল, আবার এক দিচ্ছে। আমাদের এক দিচ্ছে নাচে মুখে জিজ্ঞেস করে নাচছে। আমার দেশের নাগরিকদের সাথে এরকম প্রহসন দেখে আপনার কেমন লাগছে? খুব ভালো। চলুন আমরা একটু শেষ করি। আসলে এটা কি মব ভায়োলেন্স না? আমরা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম তোফাজ্জলকে ভাত খাইয়ে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এখানে মিলিটারিরা, সশস্ত্র মিলিটারিরা চতুর্দিক থেকে ঘিরে ধরে এই দেশের একজন কিশোরকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে দিয়ে নাচাচ্ছেন, গাওয়াচ্ছেন, প্রহার করছেন, যা খুশি তাই করছেন, যা খুশি তাই বলছেন, এবং এটাই তাদের কাছে আইন, এটাই তাদের কাছে আনন্দের, বিনোদনের খোরাক। এমনকি তাকে প্রহার করে পিটিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং দেখুন এই কিশোর কতটা সরলভাবে তাদের এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মেনে নিচ্ছে। কারণ এই অত্যাচারকারীরা আর্ম ফোর্সের মিলিটারি, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে ক্ষমতা, তারা এই সমাজের বীর পুরুষ। ঠিক আছে, মারবো না, আর যদি দৌড়ে আবার না আসিস তাহলে কিন্তু দাবলায় ধরে মারবো। 5 মিনিট, একটু 5 মিনিট, কতটা সরল হলে ছেলেটা
তাকে বলা হচ্ছে তুই দৌড়ে যাবি আবার দৌড়ে চলে আসবি। ছেলেটি বলছিল 5 মিনিট লাগবে। মিলিটারিরা হাসাহাসি করে বলছিল এখান থেকে এখানে যেতে আসতে 5 মিনিট লাগবে তোর। তখন ছেলেটি বলছে আধা ঘন্টা। মানে সে আসলেই কি বলি, হিতাহিত তার হয়নি, মানে সাদামাটা মনে হচ্ছে। তো সেই ছেলেটির সাথে এইরকম প্রহসন, দেখুন তাকে পাঠানো হয় এবং সে কিন্তু ফিরেও আসে। হ্যাঁ আবার এদিকে আয়, এদিকে আয়, আবার আসো। হ্যাঁ হ্যাঁ যাবে। পুরো বিষয়টিতে আমরা বুঝলাম যে মিলিটারিরা একজন নিরপরাধ মানুষকে রাস্তার মাঝখানে ফেলে অপমান, অপদস্থ, প্রহার, যত ধরনের তিরস্কার, যত ধরনের অপরাধ আছে এই শিশুটির সাথে, এই কিশোরের সাথে করেছে। সে যদি কোনো অপরাধী হতো তাহলে এই যে এতটা দূর তাকে যেতে দেওয়া হয়েছে সে তো চলে যেতে পারত। প্রকৃত অপরাধীরা কি করে? আবার ফিরে আসে না তো। অর্থাৎ একজন নিরপরাধ মানুষের সাথে, এখানে কাট করা ভিডিও, মানে পুরো অংশটা হয়তো আধা ঘন্টার বা আরও বেশি। তো এইটাই হচ্ছে মিলিটারি। আপনি বলতে পারেন না এটা বিচ্ছিন্ন ঘটনা, মিলিটারির এমন হতেই পারে না, মিলিটারিরা তো কত ভালো। কয়েকদিন আগে দেখলেন না একজন নারী খুব চিৎকার চেঁচামেচি করলেন, সেখানে কি শান্তভাবে একজন মিলিটারি অফিসার পার্টিসিপেট করলেন, তিনি শুনলেন, তারপরে তাকে পুরস্কৃত করা হলো, মিলিটারি কত ভালো ভালো ভালো। না, ওইটা হচ্ছে ব্যতিক্রম। বাস্তবতা হচ্ছে এটা, মিলিটারিরা এটাই করে। তাদের হাতে বন্দুক আছে, তাদের ইউনিফর্ম আছে এবং তাদের চেয়ে ক্ষমতাবান এই দেশে আর কেউ নাই। তাই তারা যা খুশি তা করতে পারে, তারা যা খুশি তাই পাহাড়ে করছে। আপনি সেটা টের পাচ্ছেন না। এই ছাত্র আন্দোলনে যদি মিলিটারিরা জাতিসংঘের শান্তি মিশন থেকে আসলে প্রত্যাহার তাদের করা হবে এমন শঙ্কা না থাকতো, তাদের যদি আসলে অভয় কেউ দিত, তাহলে অবশ্যই ছাত্রদের বুক বরাবর তারা গুলি করত। তাদের স্বার্থে তারা সেই পথ থেকে সরে এসেছিল। পাহাড়ি আদিবাসীরা তো খুবই সংখ্যায় সামান্য, আমাদের তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র তারা। আমাদের সমতলে যখন তারা চাকরি বাকরি করতে আসেন স্বযোগ্যতায়, তখন তাদের চুংচাং চাং, চিংবিং বিং কী সব আমরা বলি। তাদেরকে বাংলাদেশি তো মনে করিই না, এমনকি তারা কেন বাংলায় কথা বলতে পারে না সেই জন্য তাদের অবজ্ঞা করি। জানার চেষ্টা করি নেই মানুষগুলো বাঙালি নন, তাদের মাতৃভাষা বাংলা নয়। আমাদের যেরকম ইংরেজি অনেক কারণে শিখতে হয় আমাদের নিজ স্বার্থে, তাদেরকে আমরা বাংলা শিখতে বাধ্য করি তাদের ভাষার স্বীকৃতি না দেওয়ার মাধ্যমে। এবং যখন আমাদের মতো করে বাংলা বলতে পারেন না, তখন তাদের নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা করে। এবং এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের উৎসব হয়ে দাঁড়ায়। যার যার জায়গায় আমরা কতটা নিষ্ঠুর, কতটা বিচারহীনতাকে আমরা লালন করছি, কতটা কুৎসিতভাবে আমরা অন্য একটা জাতিগোষ্ঠীকে ট্রিট করছি, তার উদাহরণ আমাদের এই মিলিটারি, তার উদাহরণ আমাদের এই বাঙালি জাতীয়তাবাদের যে প্রকাশ, সেটা থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে। শুভবুদ্ধির উদয় ঘটুক। আবার দেখা হবে।